ব্যবস্থা। পানি নিব, পানি পানি। ম্যাম, হ্যাঁ সামি বলো। ম্যাম কালকে কি ক্লাস হবে? আমি তো জানি না বাবা, এখনো কোনো নিউজ আসে নাই। না হলে তোমাদেরকে জানাই দিবে। কিন্তু আমার কাছে কোনো নিউজ নেই অফিসিয়ালি। মিটিং আছে 12:30, তখন জানা যেতে পারে। ম্যাম তখন বলে দিন যে কালকে যদি বন্ধ দেয়। তোমাদের তো গ্রুপে জানাই দিবেই। না ম্যাম, মানে মিটিং এ যদি কেউ না বলে তাহলে আপনি ম্যাম বলে দিন বন্ধের কথা। আমাদের 1:45 মিটিং আছে। সরি, আমি ভুলে গেছি, 12:45। ম্যাম প্রিন্সিপাল স্যার এখন কি অবস্থা? এখন ভালো আলহামদুলিল্লাহ, বাসায় চলে আসছেন হসপিটাল থেকে। পানি পানি পানি।
আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ ম্যাম ভালো। আচ্ছা, ইংলিশ ভার্সন কি জয়েন করেছো? ইংলিশ ভার্সন জয়েন করেছো? ইংলিশ ভার্সন, সামি দেখো তো ইংলিশ ভার্সনের লিঙ্কটা যায় নাই। ইংলিশ ভার্সন, ম্যাম দেখতেছি না তো এখানে কারো। ইংলিশ ভার্সনের লিঙ্ক লিঙ্ক যায়নি, দেখো তো। ম্যাম ওই গ্রুপের সাথে আমি অ্যাড নাই। ও আচ্ছা, ঠিক আছে, তোমরা একটু ই করো, আমি শুধু দেখে আসি যে লিঙ্কটা আছে কিনা। তোমরা সবাই লিঙ্ক পেয়েছো তো? সব সেকশনে লিঙ্ক আছে? ওকে, তাহলে আমরা শুরু করে দেই, হ্যাঁ? আমাদের অনেক সময় চলে গেছে। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হলো, আমাদের যেহেতু এক্সাম, আমরা এক্সামের পড়াটা রিভিশন করব। সেটা হলো যে ম্যাম লিংক আমাদের, পাই নাই তো। কে লিঙ্ক পাও নাই? কোন সেকশন ম্যাম লিঙ্ক আমি পাও নাই? কেমন করে? কেন লিঙ্ক পাও নাই কেন? ম্যাম আপনি তো বললেন প্রেজেন্ট লিংক না। না না, ক্লাসের লিঙ্ক, প্রেজেন্ট লিঙ্ক এত ও তাড়াতাড়ি দিব? ওইটা তো পাইছি রেখে আসছি ম্যাম, ওটা তো। না, অনেক সময় যে অনেকগুলো সেকশন না, যে মিস হয়ে গেলে সেই জন্য তোমাদেরকে বলছি আর কি। ইংলিশ আচ্ছা ভার্সন ঠিক পেয়েছো? আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে আমাদের যে প্রি টেস্টের যে আমাদের সিকিউ যে কোশ্চেন আছে, সিকিউ এর আমরা গ এবং ঘ নাম্বার কোশ্চেন, সি, ডি, সি এবং ডি নাম্বার কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তাহলে আমরা সি এবং ডি নিয়ে যে আলোচনা করব, আমি সি এবং বি তে কি কি দিয়েছি। হুম, আচ্ছা, আমরা সি এবং বি তে আমি কি কি দিয়েছি। ফার্স্ট তোমাদের দিয়েছি হলো, আচ্ছা তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করেছিলাম না সামি? না সামি, ম্যাম। হ্যাঁ, তাহলে সি এবং সিলেবাস, তাহলে প্রি টেস্ট সিলেবাসে আমরা আজকে সি এন্ড ডি এই দুটো কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সি নাম্বারে আমরা যে টপিকটা ফার্স্টে দিয়েছি, অ্যাডোলেসেন্স, ফার্স্ট টপিক কি দিয়েছি, অ্যাডোলেসেন্স অর পিউবার্টি, অ্যাডোলেসেন্স অর পিউবার্টি। তাহলে অ্যাডোলেসেন্স অর পিউবার্টি এর যে অ্যাডোলেসেন্সের যে ফার্স্ট যে ইয়েটা আছে, আমরা অ্যাডোলেসেন্স সম্পর্কে কি কি লিখবো। হুম, অ্যাডোলেসেন্স সম্পর্কে আমরা কি কি লিখবো, তাহলে সি নাম্বার কোশ্চেনে
অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল বা পিবার্টি যে আছে, অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল বা পিবার্টি, আমরা এটা প্রথমে আমাদের যদি সিকিউ কোশ্চেন আসছে, আমরা জানি যে আমাদের প্রথমে একটা উদ্দীপক বা একটা স্টেম দিয়ে আসবে। আমাদের যে উদ্দীপক বা স্টেম দিয়ে আসবে, ধরো সাপোজ লেখা থাকলো যে আমাদের কামাল কি কামালের হঠাৎ করে তার শরীরে দাড়ি গোঁফ দেখা গেছে এবং সে তার গলার স্বর হঠাৎ পরিবর্তন হয়ে গেছে। কামালের কি হয়েছে, দাড়ি গোঁফ গজিয়ে গেছে এবং হঠাৎ করে গলার স্বর পরিবর্তন হয়ে গেছে। এই নিয়ে তার বাবা মা খুবই চিন্তা করে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আচ্ছা, এই নিয়ে তার বাবা মা খুবই চিন্তিত এবং ডাক্তারের শরণাপন্ন হলেন। ধরো উদ্দীপকটা এরকম। তাহলে যখন তার বাবা মা ডাক্তারের শরণাপন্ন হলেন এবং তার দুটো লক্ষণ এখানে দেখা গেছে, একটা হলো দাড়ি গোঁফ গজায় গেছে, আর তার আরেকটা লক্ষণ হলো, তার আরেকটা সিম্পটম কি, তার আরেকটা সিম্পটম হলো তার গলার স্বর কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। তার গলার স্বর চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই দুটো সিম্পটমস বা এই দুটো লক্ষণ কিসের, তোমরাই বলো, এই দুটো লক্ষণ কিসের? ম্যাম ওই যে অ্যাডোলেসেন্স। বয়সন্ধিকালের অ্যাডোলেসেন্স, লক্ষণ। হ্যাঁ বয়স সন্ধিকালের। তাহলে তোমাদের গড় ধরো ক খ তোমাদের তো জানোই সরাসরি থাকবে। ক ক থাকলো তোমাদের যে কি যেন, যে উপযোজন কি বা প্রভুগন্তি বলতে কি বোঝো, এগুলো দেওয়া থাকলো ক এবং খতে। দেওয়ার পরে গ নাম্বারে তোমাদের দিল যে উদ্দীপকে উল্লেখিত যে উদ্দীপকে উল্লেখিত কামালের সমস্যা, উদ্দীপকে উল্লেখিত কামাল যে সমস্যায় ভুগছেন সেই সমস্যাটির কারণ ব্যাখ্যা করো। এই আর ফোন দেওয়ার সময় পায় না। তাহলে কামাল যে সমস্যায় ভুগছে সেই সমস্যাটি কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা সি নাম্বারে প্রথমে কি লিখবো, প্রথমে আমাদের কি লিখতে হবে, তার প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে, তাই না? তার সমস্যাটা কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তার প্রবলেমটা কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তাহলে যদি তার সমস্যাটা ফাইন্ড আউট করি, তাহলে তার কি হয়েছে, হ্যাঁ আমরা দুটো সিম্পটমস ওখানে দেখেছি, তাহলে তার কি হয়েছে বলো, তোমরা অ্যান্সার বলো, আমি অ্যান্সার বললে তো হবে না। মিস ওর গলার স্বর চেঞ্জ হয়ে গেছে। আমরা প্রথমে লিখবো গ নাম্বারে যে উদ্দীপকে উল্লেখিত, কে আমার আমার ইয়ে শোনা যাচ্ছে না, সাউন্ড জি মিস। আসতে শোনা যাচ্ছে? না মিস, অনেক লাউড শোনা যাচ্ছে ভালো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যেটা বললাম যে উদ্দীপকে উল্লেখিত কি সমস্যাটি হলো কি, বয়ঃসন্ধিকাল। কার, কামালের কি হয়েছে, উদ্দীপকে উল্লেখিত কামালের সমস্যাটির নাম হলো, কি সমস্যা হয়েছে, তার বয়ঃসন্ধিকালে যে সমস্যাগুলো হয় তার বয়ঃসন্ধিকাল দেখা দিয়েছে। তাহলে তার যে বয়ঃসন্ধিকাল দেখা দিয়েছে, তখন আমরা লিখবো এখানে কি কি লিখতে হবে, যে বয়ঃসন্ধিকালে কি সমস্যাটা বিশ্লেষণ করতে, প্রথমে লক্ষণ, তাই না, লক্ষণ, এবং এই লক্ষণটা কিসের কারণে হয়েছে, সে অবশ্যই ছেলে, তাই না, তার ছেলেতে, তাহলে আমরা যে হরমোনের প্রভাব পড়ে এখানে ছেলেদের, সেটা আমাদের লিখতে হবে। আমার কথা বোঝা গেছে? তাহলে এখানে যেটা লিখতে হবে আমাদের, তার যে সিম্পটমসটা এটা আমরা লিখবো, এবং তার যে হলো বয়সন্ধিকালের তার রোলস অফ যে হরমোন ইন পিউবার্টি, রোলস অফ হরমোন ইন পিউবার্টি, এটা লিখে আমরা কি করব, ব্যাখ্যা করব। 3 নাম্বার কোশ্চেন বোঝা গেছে আমি কি বললাম, বয়সন্ধিকাল সম্পর্কে কেমন কোশ্চেন আসতে পারে? জি হ্যাঁ ম্যাম। বুঝেছ? হ্যাঁ, তাহলে আমাদের বয়ঃসন্ধিকাল সম্পর্কে এটা পড়তে হবে। এবং তারপরে আমরা তারপরে ধরো ঘ নাম্বার যে কোশ্চেন আছে, ঘ নাম্বারের কোশ্চেন লিখলো যে উদ্দীপকে উল্লেখিত আম, সমস্যাটির কারণে কামালের কি কি দৈহিক পরিবর্তন দেখা দিয়েছে, তার দৈহিক তা হলো বিশ্লেষণ করো। তাহলে পাওয়া যাবে না? তাহলে আগে প্রথমে তার কি লিখতে হবে, তার বয়ঃসন্ধিকাল কি হয়েছে, শুরু হয়েছে। হ্যাঁ, তার কি কি শুরু হয়েছে, বয়ঃসন্ধিকাল শুরু হয়েছে, এবং বয়ঃসন্ধিকালে তার কি কি পরিবর্তন এসেছে দেহের, সেটা লিখে বিশ্লেষণ করতে হবে। তাহলে পুরো কোশ্চেনটা বুঝেছি আমরা, উদ্দীপক এবং কোশ্চেন। ইংলিশ ভার্সন বুঝতে পারছো? ইংলিশ ভার্সন বাংলা বোঝা যাচ্ছে? Yes, miss. হ্যাঁ, এই বাংলা তো বোঝার কথা। তাহলে ম্যাম ঘ আমরা নাম্বারটা বুঝলাম না, ওর সমস্যা কি?
না, তার সমস্যাটা তো না, তার হলো উদ্দীপ তোমরা ওখানে লিখে দিবে যে আহ, উদ্দীপকে উল্লেখিত উদ্দীপকে উল্লেখিত কামালের যে যে পরিবর্তন শরীরে যে পরিবর্তন এসেছে বা যে সাংকেতিক চিহ্নগুলো এসেছে সেগুলি বিশ্লেষণ করো। কি কি পরিবর্তন দেখা দিয়েছে তা বিশ্লেষণ করো। তখন সমস্যার কথা আর বলবে না। বোঝা গেছে? কারণ একটা উদ্দীপক দিয়ে বিভিন্ন ভাবে কোশ্চেন লেখা যায়। একটা উদ্দীপক দিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন লেখা যায়। আমি বুঝেছো? তখন তার দৈহিক যে জি চেঞ্জ এসেছে, হ্যাঁ, তার দৈহিক যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনটা লিখতে হবে এবং কি কি পরিবর্তন এসেছে, কি কি চেঞ্জ এসেছে। তাহলে অ্যাডালোসেন্স নিয়ে হুম কারণ তার দৈহিক যে পরিবর্তন, এই দৈহিক পরিবর্তন এসেছে, তার শারীরিক পরিবর্তন এসেছে, মানসিক পরিবর্তন এসেছে, তাই না? এখানে একটা উল্লেখ করে দিলে একটা লিখবা। আর যদি বলে যে তার কি কি পরিবর্তন, তার কি পরিবর্তন এসছে, তখন কিন্তু তিনটা পরিবর্তনই লিখতে হবে, যে তার দৈহিক পরিবর্তন এসেছে, শারীরিক পরিবর্তন এসছে এবং মানসিক পরিবর্তন এসছে। তার যে চেঞ্জ গুলো এসেছে, বডিতে চেঞ্জ হয়েছে, তারপরে তার হলো আমরা দেখলাম যে তার মানসিক যে পরিবর্তন সেটা এসেছে এবং দৈহিক পরিবর্তন দুটোই এসেছে। তাহলে আমরা এটা তখন খুব সুন্দর করে লিখে দেব। ম্যাম, এটা কি তাহলে পয়েন্ট আমরা, আকারে লিখবো? তুমি পয়েন্ট আকারেও লিখতে পারো, নাও লিখতে পারো, সেটা তোমার তবে পয়েন্ট আকারে লিখলে ভালো, পয়েন্ট আকারে লিখলে মার্কস ভালো ওঠে। ম্যাম, কারণ এক 4 নাম্বার একটার ক্ষেত্রে কোশ্চেন কয়টা করে দিব? তোমার যতটুকু লিখতে পারো। 4 নাম্বারের কোশ্চেন বোঝো না, 2-3 পেজ তো লিখতেই হবে। না লিখলে তো ভালো মার্কস আসবে না। তুমি 4 নাম্বার কি একটু এত সহজে পাওয়া যায়? তুমি 1 নাম্বার ধরো, তুমি ইয়ার জন্য পেয়ে যাবা, আইডেন্টিফিকেশনের জন্য, মানে এটা ফাইন্ড আউট করার জন্য যে তার কি বয়স সন্ধিকাল তার এসছে এবং বয়স সন্ধিকালে কি কি পরিবর্তন হয় নিম্নরূপ, এই কথাটা লেখার জন্য তুমি একটা মার্কস পেয়ে যাবা। তারপরে বাকি 3 মার্কস আসলে তো তোমাকে বর্ণনা করে লিখতে হবে বাবা, এবং লিখলে তুমি ভালো মার্কস পাবে। এরপরে আমরা কি দিয়েছিলাম বয়স সন্ধিকালের পরে? গ্যামেটোজেনেসিস। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্যামেটোজেনেসিস। আচ্ছা, গ্যামেটোজেনেসিসে দেখো এখানে ম্যাম আমরা এখানে কি গ্যামেটো, হরমোনের প্রভাবটা লিখবো না কি লিখবো আমরা হ্যাঁ, বয়সন্ধিকালে? আরে বাবা বয়স সন্ধিকালেই তো এত অ্যাডোলেসেন্সিতে এতক্ষণ বুঝালাম, তারপরে এই না না, কথাটা ওই যে আসলো। প্রভাবটা লিখবো যে বলছেন যে ব্যাখ্যা করে দিতে নাকি? হ্যাঁ, ওখানে সমস্যা যখন দেখা দিয়েছে তাহলে সমস্যাগুলো কি সমস্যা হচ্ছে তার, হ্যাঁ, কোনো সমস্যার ক্ষেত্রে আসলে যেটা, যে তার তেমন কোনো সমস্যা নেই, এটা তার বাবা মা বুঝতে পারে নাই, বুঝতে না পারার কারণে বলছে সমস্যা, কারণ এটা আমাদের মানব জীবনের একটা সাধারণ বিষয় এবং এই বিষয়ে এখানে হরমোনের কারণে নানা ধরনের পরিবর্তন সাধিত হয়। ছেলেদের হরমোনের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো সাধিত হয়েছে, ঠিক আছে, এবং এই হরমোনের কারণে। প্রশ্নটা এইভাবে লিখতে হবে। এখন বুঝেছো ওকে প্রতীক? ম্যাম। জি মিস। এরপর আছে গ্যামেটোজেনেসিস। হ্যাঁ, এরপরে কি? গ্যামেটোজেনেসিস। আমরা জানি যে গ্যামেটোজেনেসিস কি, গ্যামেটোজেনেসিসের ফাংশনই হলো কি গ্যামেট ফর্মেশন করা, তাই না? কি করে? গ্যামেট তৈরি করা। আর এটা কি গ্যামেট তৈরি করে? দুটো গ্যামেট তৈরি করে। কি কি? একটা পুংগ্যামেট আর একটা কি স্ত্রী গ্যামেট। একটা কি স্পার্ম আর একটা ওভাম, তাই না? স্পার্ম তৈরির প্রসেস আর একটা হলো ওভাম তৈরির যে প্রসেস বা স্পার্ম তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় কি স্পারম্যাটোজেনেসিস। আর ওভাম তৈরির যে প্রক্রিয়া সেটাকে কি বলা হচ্ছে? ওজেনেসিস। তাহলে আমরা এরপরে কি জানবো? গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস, আমরা জানি যে গ্যামেটোজেনেসিস হলো গ্যামেট ফর্মেশন একটা প্রসেস, মানে গ্যামেট তৈরি প্রক্রিয়া। এবং এখানে কয়টা গ্যামেট তৈরি হয়? কেউ বলো, একরামুল বলো, কয়টা গ্যামেট তৈরি হয় গ্যামেটোজেনেসিসে? ম্যাম একটু আগেই বলেছে, ম্যামের কথাটাই নকল করে বলো। গ্যামেটোজেনেসিসে কয়টা গ্যামেট তৈরি হয়? এই, তাড়াতাড়ি বলে ফেলো। এটা কথা হইলো? ইংলিশ ভার্সন। আসমাক বলো তো, কয়টা গ্যামেট ফর্মেশন হয় এখানে? কোথায়? হ্যাঁ, কোয়েশ্চেনটা কি? মানে গ্যামেটোজেনেসিস যে প্রসেস, এই প্রসেসে কয়টি গ্যামেট ফর্মেশন হয়? কয়টা গ্যামেট তৈরি হয়?
Two. 2, হ্যাঁ। একটা কি নাম্বার 1 হলো স্পারম্যাটোজেনেসিস আর নাম্বার 2 হলো সরি, Oogenesis. একটা হলো স্পার্ম আর একটা হলো ওভাম। আর স্পার্ম তৈরির যে প্রসেস এটাকে বলা হচ্ছে স্পারম্যাটোজেনেসিস, আর ওভাম তৈরির প্রসেসকে বলা হচ্ছে কি ওজেনেসিস। ক্লিয়ার? বাংলা ভাষণ বলতে পারলা না কেন? আমি তো বাংলায় বললাম যে 2টা গ্যামেট তৈরি হয়, বারবার বললাম। হ্যাঁ, আপনি আমাদের তো জিজ্ঞাসা করেন নাই, একটা উল্টো আর বলছেন। কি আমি তো মিস, আপনি সবাইকে নাম ব্যাখ্যা বলছেন, আমি এই জন্য বলি নাই, আমিও পারতো। ও আচ্ছা, না ওকে জিজ্ঞেস করলাম যে ও ক্লাসে আছে, একটু দেখি রেসপন্স করে নাকি। দেখলাম যে ও ক্লাসে নাই, ও ঘুমাচ্ছে মনে হয়। তাহলে আমরা এই যে দুটো গ্যামেট যে তৈরি হলো, একটা স্পার্ম তৈরি করলো মানে শুক্রাণু, আর একটা হলো ডিম্বাণু। বাংলায় হলো শুক্রাণু আর হলো ডিম্বাণু। এই যে শুক্রাণু এবং ডিম্বাণু যে তৈরি করলো, কিভাবে তৈরি করলো, হ্যাঁ এই প্রসেসটা খুব ভালোভাবে জানতে হবে। এটা এক্সামে খুবই আসে এবং খুব ভালো করে আমি পড়িয়েছি। দেখো তোমাদের যে স্পারম্যাটোজেনেসিস যে প্রসেস আছে, হ্যাঁ স্পারম্যাটোজেনেসিস মানে শুক্রাণু সৃষ্টির যে প্রক্রিয়াটা, স্পার্ম সৃষ্টির যে প্রক্রিয়াটা বা স্পার্ম সৃষ্টির যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হচ্ছে কি স্পারম্যাটোজেনেসিস। আর এই যে স্পারম্যাটোজেনেসিস যে আছে, এই স্পারম্যাটোজেনেসিসের কয়টা প্রসেস আছে, কয়টা ধাপ আছে? স্পারম্যাটোজেনেসিসের 4টা ধাপ আছে। স্পারম্যাটোজেনেসিসের কয়টা ধাপ আছে? চারটা। 4টা ধাপ আছে। তাহলে এখানে যে গ্যামেটোজেনেসিস যে আছে, এই গ্যামেটোজেনেসিসে আমরা ফার্স্ট দুটো কি ধাপ জানলাম, একটা হলো স্পারম্যাটোজেনেসিস, ম্যাটোজেনেসিস, স্পারম্যাটোজেনেসিস, আর একটা কি ওজেনেসিস, ওজেনেসিস। তাহলে এই যে স্পারম্যাটোজেনেসিস যে আছে, এই স্পারম্যাটোজেনেসিসের কয়টা স্টেজ আছে? 4 স্টেজ। স্পারম্যাটোজেনেসিসের কয়টা স্টেজ? 4 স্টেজ। আর এই যে 4টা ধাপ বা 4 স্টেজ, ফার্স্ট স্টেজ নেম কি? ফার্স্ট স্টেজ বা ফার্স্ট যে ধাপ নেম কি? প্রথম ধাপ হলো কি সংখ্যা মাল্টিপ্লিকেশন বৃদ্ধি ফেজ। পর্যায়। ইংলিশে যারা মাল্টিপ্লিকেশন ফেজ বা সংখ্যা বৃদ্ধি পর্যায়, তাহলে আমরা এর কয়টা আমরা প্রসেস দেখলাম? নাম্বার ওয়ান হলো আমাদের কি সংখ্যা বৃদ্ধি পর্যায় বা মাল্টিপ্লিকেশন ফেজ। তাহলে সংখ্যা বৃদ্ধি পর্যায়, সংখ্যা বৃদ্ধি পর্যায় বা মাল্টিপ্লিকেশন ফেজ। মাল্টিপ্লিকেশন 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 ফেজ, মাল্টিপ্লিকেশন ফেজ। এরপর 1 নম্বর গেল সংখ্যা বৃদ্ধি পর্যায় বা মাল্টিপ্লিকেশন ফেজ। নাম্বার 2 আছে হলো কি, নাম্বার 2 যে পর্যায়ে আমরা এটা জানি হলো গ্রোথ ফেজ। নাম্বার 2 কি? গ্রোথ ফেজ বা পরিবর্ধন পর্যায়, গ্রোথ ফেজ বা পরিবর্ধন পর্যায়। তাহলে আমরা নাম্বার 2 কি জানি? পরিবর্ধন পর্যায়। কার? স্পারম্যাটোজেনেসিসের পরিবর্ধন পর্যায়, পর্যায় বা কি গ্রোথ ফেজ, গ্রোথ ফেজ, গ্রোথ ফেজ। এরপর 3 নম্বরে আছে কি, আমরা 3 নম্বরে জানি হলো পূর্ণতা প্রাপ্তি পর্যায়। 3 নম্বরে কি? পূর্ণতা প্রাপ্তি পর্যায়। 3 নম্বরে কি আছে? পূর্ণতা প্রাপ্তি পর্যায়, পূর্ণতা প্রাপ্তি পর্যায় বা ম্যাচুরেশন ফেজ, প্রাপ্তি পর্যায় বা ম্যাচুরেশন ফেজ, ম্যাচুরেশন ফেজ। তাহলে আমরা 3 নম্বরে জানলাম আমরা যে আমাদের যে স্পারম্যাটোজেনেসিস আছে, স্পারম্যাটোজেনেসিসে যে 4টা ফেজ বা আছে বা 4টা স্টেজ আছে, এই 4টা ফেজ বা 4টা দশা আমরা কি জানলাম? নাম্বার 1 প্রথমে আমরা জানলাম হলো কি, আমরা প্রথম যেটা জানলাম হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়, আমরা যেটাকে বলছিলাম মাল্টিপ্লিকেশন ফেজ। তারপরে নাম্বার 2 গ্রোথ ফেজ বা পরিবর্ধন পর্যায়। নাম্বার 3 হলো ম্যাচুরেশন ফেজ বা পূর্ণতা প্রাপ্তি পর্যায়। আর
নাম্বার 4 হলো নাম্বার 4 কি স্পার্মিওজেনেসিস। নাম্বার 4 কি স্পার্মিওজেনেসিস। জেনেসিস স্পার্মিওজেনেসিস স্পার্মিওজেনেসিস। তাহলে স্পার্মিওজেনেসিস। তাহলে আমরা স্পার্মেটোজেনেসিসের যে চারটা দশা বা চারটা ফেজ আছে বা 4 ফেজের যে স্পার্মেটোজেনেসিসের এই চারটা ফেজের আমরা ফার্স্ট ফেজ নেম কি জানলাম? আমরা প্রথম দশা নেম জানলাম হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়, পরিবর্ধন পর্যায়, পূর্ণতা প্রাপ্তি পর্যায়, স্পার্মিওজেনেসিস। ইংলিশ ভার্সন 4 স্টেজ নেম 4 ফেজেস নেম কি? নাম্বার 1 মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ, ম্যাচুরেশন ফেজ আর স্পার্মিওজেনেসিস ফেজ। স্পার্মিওজেনেসিস ফেজ। তাহলে আমরা এই যে স্পার্মেটোজেনেসিসের যে চারটা যে দশা আছে ব্রেনে সেভ হয়েছে বাংলা ভার্সন? জি মিস। ইংলিশ ভার্সন সেভ হয়েছে? Yes, miss. ওকে। বাংলা ভার্সনে আচ্ছা আমি প্রতীককেই জিজ্ঞেস করি, প্রতীক বলো তো চারটা স্পার্মেটোজেনেসিসের চারটা দশার নাম বলো। ফার্স্ট সংখ্যা বৃদ্ধি পর্যায়, পরিবর্ধন পর্যায়, পূর্ণতা প্রাপ্তি পর্যায়, স্পার্মিওজেনেসিস পর্যায়। ওকে, ভেরি গুড। ইংলিশ ভার্সন অনিন্দ, give two phases name. অনিন্দ, নিতু, 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 জি ইংলিশ মিস। ভার্সন হ্যাঁ, give two phases name spermatogenesis. আশফাক, আশফাক, হ্যাঁ আনাস A বলো। multiplication phase and a growth phase. ভেরি গুড। গ্রোথ ফেজ, মাল্টিপ্লিকেশন ফেজ আর ম্যাচুরেশন ফেজ আর স্পার্মিওজেনেসিস। আমি টু ফেজেস নেমই জিজ্ঞেস করেছি। গুড, ভেরি গুড বাবা। ওকে, তাহলে আমরা এই যে স্পারমেটোজেনেসিসের এই ফেজগুলো বা এই দশাগুলো আমরা খুব ভালো করে পড়ে নিব। ম্যাম কিন্তু ছবি এঁকে বুঝিয়ে দিয়েছিল, মনে আছে? এই যে এভাবে ইয়ে হয়ে কি হবে, এখানে সেল ডিভিশন হবে, সেল ডিভিশন হয়ে কি হবে, এখানে কি থাকবে, টয়েজেন সংখ্যক কি থাকবে, হ্যাঁ জাইগোট টয়েজেন সংখ্যক থাকবে, সেটাকে ভেঙে কি হবে, হ্যাঁ এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে, সেগুলো কি হবে, ভেঙে ভেঙে তারপরে কি হয়ে যাবে, হ্যাপ্লয়েড হয়ে যাবে। হ্যাঁ, এটা প্রথমে মাইটোসিস প্রসেসে সেল ডিভিশন ঘটবে, তারপরে এসে কি হবে, মিওসিস সেল ডিভিশন ঘটবে। এইভাবে আমাদের পড়তে হবে। এরপর আছে তোমাদের হলো মানুষের শুক্রাণুর গঠন। এটা তোমরা নিজেরা পড়ে নিবা, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। হ্যাঁ, স্ট্রাকচার অফ হিউম্যান স্পার্ম, এটা নিজেরাই পড়ে নিবা। স্ট্রাকচার অফ হিউম্যান স্পার্ম, হ্যাঁ ইংলিশ ভার্সনও নিজেরা পড়ে নিবা। স্ট্রাকচার অফ হিউম্যান স্পার্ম এটাও কিন্তু এক্সামে আসে। গত বছর ইয়েতে এসেছিল, এইচএসসি এক্সামে এসেছিল এটা। পরে আমরা যে গ্যামেটোজেনেসিস যে আমরা পড়ছি, গ্যামেটোজেনেসিসের আমরা জানি যে দুটো গ্যামেটোজেনেসিসের দুটো কি গ্যামেট তৈরি হয়। আমরা একটা গ্যামেট তৈরির যে প্রসেস সেটা জানলাম, যে ফার্স্ট গ্যামেট যে আছে, আমরা ফার্স্ট গ্যামেট তৈরির যে প্রসেস সেটা কি আমরা বললাম কি স্পারমেটোজেনেসিস। এখানে কি হয়, স্পার্ম তৈরি হয়, স্পার্ম প্রডিউস হয়, আর স্পার্ম প্রডিউস করার যে প্রসেস বা এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হলো স্পারমেটোজেনেসিস। আমরা সেকেন্ড যেটা জানবো সেটা হলো আমাদের যে ওভাম আছে, ওভাম তৈরির যে প্রসেস
বা ওভাম তৈরির যে প্রক্রিয়া বা ডিম্বাণু তৈরির যে প্রক্রিয়া, এটাকে বলা হয় কি ওজেনেসিস। তাহলে ওজেনেসিসটা কি? ওজেনেসিস কি? ওজেনেসিস। তাহলে ওভাম তৈরির যে প্রসেস, এটাকে বলা হচ্ছে ওজেনেসিস। এবং এই যে ওভাম তৈরির যে প্রসেসটাও হলো 4টা ফেজে বা 4টা ধাপে সম্পূর্ণ হয়। তাহলে এই যে 4টা ফেজ বা 4টা ধাপে যে ওজেনেসিস তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ হয়, সেই 4টা ধাপ কি কি আমরা এখন দেখি। এখন আমি এই যে ওজেনেসিস থেকে অ্যারোটা এখানে এনে দিচ্ছি, দেখো। তাহলে আমাদের ফার্স্ট যে আমাদের ফেজটা বা ধাপটা লেখা আছে সংখ্যা বৃদ্ধি পর্যায়, ম্যাচুরেশন ফেজ। এটার ক্ষেত্র তাই হবে, সংখ্যা বৃদ্ধি পর্যায়। এরপরে আসে যেটি পরবর্তী পূর্ণতা পর্যায়, পূর্ণতা প্রাপ্তি পর্যায়, সেটা কি ম্যাচুরেশন ফেজ। সবই এক, শুধু লাস্টে গিয়ে তোমাদের যেটা হলো রূপান্তর পর্যায়। তাহলে আমাদের রূপান্তর যে পর্যায়ে আছে, আমরা এখন সেই পর্যায়টা লিখে দিব। তাহলে লাস্টের যে আমাদের পর্যায়টা আছে সেটা কি রূপান্তর। তাহলে আমরা লাস্টে যেটা, সেটা হলো কি আমাদের রূপান্তর পর্যায়। রূপান্তর পর্যায় আর ইংলিশে হলো মেটামরফোলজিক্যাল ফেজ। মেটামরফোসিস ফেজ, লজিক্যাল চালাবে না, মেটামরফোসিস ফেজ। মেটামরফোসিস ফেজ। তাহলে আমরা ফার্স্ট যেটা আমরা জানলাম যে ওজেনেসিস যে আছে, এই ওজেনেসিসের আমরা কি জানলাম যে ওজেনেসিস এই প্রক্রিয়া কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাণু তৈরির প্রক্রিয়াটাই হলো ওজেনেসিস। তাহলে আমরা ইংলিশে জানলাম যে হলো ওজেনেসিস প্রোডিউস ফর্মেশন যে প্রসেস বা প্রোডিউস করে, যে প্রসেসে প্রোডিউস হয় সেটাকে বলা হচ্ছে কি ওজেনেসিস। তাহলে ওজেনেসিস কি, সরি আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম। ওভাম তৈরির যে প্রসেস বা ওভাম তৈরির যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে ওজেনেসিস। তাহলে ওজেনেসিস যে আছে ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে কি ওজেনেসিস। তাহলে এই যে ওজেনেসিস যে আছে, এই ওজেনেসিস তৈরিরও 4টা দশা বা 4টা ফেজ আছে। তাহলে ওজেনেসিস তৈরির বা ওজেনেসিস ফর্মেশনের যে 4টা ফেজ আছে, ফার্স্ট ফেজ নেম কি ইংলিশ ভাষা, ফার্স্ট ফেজ নেম হলো কি আমাদের ম্যাচুরেশন ফেজ, সেকেন্ড ফেজ নেম গ্রোথ ফেজ, থার্ড ফেজ নেম কি, থার্ড ফেজ নেম হলো ফার্স্ট ফেজ নেম মাল্টিপ্লিকেশন ফেজ, সেকেন্ড ফেজ নেম গ্রোথ ফেজ, থার্ড ফেজ নেম ম্যাচুরেশন ফেজ, আর ফোর্থ ফেজ নেম হলো মেটামরফোসিস ফেজ। এই 4টা ফেজ আমরা জানলাম যে কার, ওজেনেসিসের বাংলা ভার্সন। তাহলে ডিম্বাণু তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে ওজেনেসিস। এবং ওজেনেসিসের যে 4টা দশা আছে সেটা কি কি? সংখ্যা বৃদ্ধি পর্যায়, তারপরে হলো আমরা দেখলাম যে পূর্ণতা প্রাপ্তি পর্যায়, আর একটা কি দেখলাম পরিবর্ধন পর্যায়, আর লাস্টে হলো কি রূপান্তর পর্যায়। রূপান্তর পর্যায়। তাহলে আমরা এই যে ওজেনেসিসের যে 4টা পর্যায় সেটা আমাদের ব্রেনে ধরেছে। ম্যাম রূপান্তর পর্যায়ে তো কোনটা এটা? রূপান্তর পর্যায়ে কোনটা এর আগে পড়ানো হয় নাই? ওজেনেসিসের মধ্যে রূপান্তর পর্যায় আছে। এই পর্যায়ে কি হয়? এই পর্যায়টা হলো এখানে আমাদের যে ও ইয়াটা তৈরি হলো, ওভামটা উটিরটা তৈরি হলো, এই উটিরটা ডিম্বাণুতে পরিণত হয়। এই প্রসেসটাই হলো রূপান্তর পর্যায়। হ্যাঁ, উটির থেকে যে ডিম্বাণু তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় হলো রূপান্তর পর্যায়। কারণ আমরা ফার্স্টে যখন সংখ্যা বৃদ্ধি পর্যায়ে দেখি তখন কি হয়? তখন সেল ডিভিশন ঘটে।
সেল ডিভিশন ঘটে আর তারপরে হলো দুটোতে পরিণত হয়, তখন কি হয়, তখন আমরা দেখি যে এই পর্যায়টা আসছে পরিবর্ধন পর্যায়। পরিবর্ধন পর্যায়ে গিয়ে সে আবার সেল ডিভিশন ঘটে। সেল ডিভিশন ঘটার পর প্রথমে যখন সেল ডিভিশন ঘটলো তখন জায়গোট থাকলো ডিপ্লয়েড সংখ্যক। হ্যাঁ, তারপরেও আমরা পরের স্টেজেও ডিপ্লয়েড সংখ্যক থাকবে। তারপরে যখন পূর্ণতা প্রাপ্তি পর্যায়ে আসবে তারপরে কিন্তু কি হবে, হ্যাপ্লয়েড হয়ে যাবে। তখন কোন প্রসেস ঘটবে, তখন মিওসিস প্রসেস ঘটবে। আগে কিন্তু মাল্টিসিস প্রক্রিয়া ঘটেছে, এখন ঘটলো মিওসিস। মিওসিস প্রক্রিয়া ঘটার পরে তখন কি হবে, লাস্টে গিয়ে আমরা যখন দেখবো যে পূর্ণতা প্রাপ্তি পর্যায়ে কি হবে, উটিট তৈরি করবে। এবং এই উটিট থেকে যে ডিম্বাণু তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে ওজেনেসিস, সরি রূপান্তর পর্যায়। এটাকে কি, সেই পর্যায়টাকে বলা হচ্ছে কি রূপান্তর পর্যায়। বোঝা গেছে ম্যামের কথা? আমি বুঝেছো? আমি রেসপন্স নেই কেন? না বুঝতে পারলে তো বলতে হবে। তোমরা সবাই ম্যাম বুঝেছো? বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এই যে আমাদের যে ওজেনেসিসের যে 4টা পর্যায়ে, আমরা এই 4টা পর্যায়ের নাম জানলাম। আচ্ছা, আমাদের মধ্যে মেয়েদের মধ্যে মিম জয়েন করেছো, মিম বলো তো ওজেনেসিসের 4টা পর্যায়ের নাম বলো। নাই। আনিসুর রহমান, ইংলিশ ভার্সন। Give for instance name of oogenesis. পারি না মিস। কেন এতক্ষণ ক্লাসে ছিল না? না পড়লে কিভাবে হবে বাবা? মাল্টিপ্লিকেশন ফেজ, আমি আবার বলছি, কনসেন্ট্রেশন দাও। ফার্স্ট ফেজ নেম মাল্টিপ্লিকেশন ফেজ, সেকেন্ড হলো গ্রোথ ফেজ, থার্ড হলো ম্যাচুরেশন ফেজ, ফোর্থ হলো মেটামরফোসিস ফেজ। আমি আবার বলছি, মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ, ম্যাচুরেশন ফেজ আর মেটামরফোসিস ফেজ। এখন বলো। মিস মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ, ম্যাচুরেশন ফেজ, আর এটা কি বলেন? মেটামরফোসিস ফেজ। মেটামরফোসিস ফেজ। হ্যাঁ, ব্রেনে সেভ করার চেষ্টা করো বাবা। মিস বায়োলজি, মিস বায়োলজির নামগুলো মিস নেওয়া যায় না মিস। আপনি আসলে কেমন জানেন আল্লাহ জানে। এই জন্য তো তোমাদের বইটা সামনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের আছে ফার্টিলাইজেশন। কি ক্লাস টাইম এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কি করে? আচ্ছা, আমি এক্সাম লিংকটা তোমাদের অ্যাটেন্ডেন্স লিংকটা আগে দিয়ে দেই। attendance link টা আলো করো। হ্যাঁ, দিয়েছি অ্যাটেন্ডেন্স লিংকটা, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। তাহলে এরপরে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমি একটু ফার্টিলাইজেশনটা নিয়ে একটু কথা বলি নিষেক। তাহলে আমরা এরপরে টপিক ম্যাম যেটা দিয়েছি সেটা হলো কি ফার্টিলাইজেশন বা নিষেক। আর ফার্টিলাইজেশন বা নিষেকে তোমরা যেটা পড়বে বাংলা ভার্সন এবং বাংলা ভার্সনে নিষেক কি, হোয়াট ইজ নিষেক, এবং নিষেকের যে গঠনটা আছে এটা পড়বে, এবং নিষেকের যে গুরুত্ব বা তাৎপর্য এটা পড়বে। ইংলিশ ভার্সন সিগনিফিকেন্ট অফ ফার্টিলাইজেশন এটা পড়বে, এবং হোয়াট ইজ নিষেক এটা পড়বে। এরপরে আছে হলো তোমাদের, তারপরে এখানে দিয়েছি কি মানব ভ্রূণের পরিস্ফুটন। মানব ভ্রূণের পরিস্ফুটন, ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান এমব্রায়ো, ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান
ইনভায়রো। আর ডেভেলপমেন্ট অফ হিউম্যান ইনভায়রোতে তোমাদের ওখানে দেখো ক্লিভেজ দেওয়া আছে, গ্যাস্ট্রুলেশন, অর্গানোজেনেসিস, এগুলো ভালো করে পড়বে। এবং এর মধ্যে আছে ফ্যাট অফ 3 জার্ম লেয়ার্স, এটা পড়বে। তারপরে তোমাদের এখানে আছে ডেভেলপমেন্ট অফ ইনভায়রো এন্ড ফিটাস, এটাও কিন্তু এর মধ্যে। এরপরে আছে হলো মানুষের গর্ভাবস্থা ও পরিচর্যা এবং যৌনবাহিত যে ডিজিজ, সেক্সুয়াল যে ডিজিজ গুলো আছে, ডিজিজ গুলো দেওয়া আছে তোমাদের 3টা ডিজিজ দেওয়া আছে, সিলিপিস, গনোরিয়া, এইচআইভি, এইডস। খুব ভালো করে পড়বে, ভালো করে এক্সাম দিবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও ক্লাস টাইম আরো 1 মিনিট আছে, আমি ভাবছি ক্লাস টাইম শেষ হয়ে গেছে। তাহলে আমরা এই যে আমাদের যে সেক্সুয়াল যে ডিজিজ গুলো আছে, এই সেক্সুয়াল ডিজিজের আমরা এইচআইভি, এইডস, তারপরে গনোরিয়া, আর একটা কি সিফিলিস, আমরা এই 3টা ডিজিজ খুব ভালো করে পড়বো। ডিজিজের সিম্পটমস পড়বো, প্রিভেনশন পড়বো, ট্রিটমেন্ট পড়বো। এগুলো আমরা সবগুলোই পড়বো, ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন। কি কি লক্ষণ, প্রতিকার, তারপরে হলো কি হ্যাঁ চিকিৎসা। ঠিক আছে, খুব দ্রুত হয়ে গেল তাই না? তো সবাই ভালো থেকো, ভালোভাবে এক্সাম দাও। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মিস ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস, হ্যাঁ ম্যাডাম। রড সেল আর কোন সেলের এটা একবার বলবেন? কালকে আমাদের ডিসকাস করতেছিল ইম্পর্টেন্ট চারটা যে। আপা এখন তো সময় নেই। হ্যাঁ আচ্ছা জাস্ট একবার বলে যান আপনি, তাহলেই হবে। আচ্ছা, রড সেল আপনি রড সেল এবং কোন সেলে কি চাচ্ছেন, ডিফারেন্স চাচ্ছেন? হ্যাঁ ডিফারেন্সটা মানে আপনি আচ্ছা কালকে এখানে চারটা রড, ইম্পর্টেন্ট বলছেন, আচ্ছা গতকাল রড আপনি সেল এবং চারটা বলছিলেন। হ্যাঁ রড সেলের এবং কোর সেলের ডিফারেন্স আমি যেটা বলেছিলাম, আপনার যে মেইন চারটা আপনি লিখবেন এখানে। মেইন চারটা আমি বলেছিলাম, এটা একটু দেখে নিতে হবে, না হলে তো বলা যাবে না। আচ্ছা, আমি প্রথমে দিয়েছিলাম যে এটার স্ট্রাকচার কেমন, আকার আকৃতি কেমন, যেমন রড সেলটা আমি দিয়েছিলাম কি লং, আর হলো কোন সেলটা কেমন রাউন্ড শেপ, এটা দিয়েছিলাম। এবং রড সেল হলো কি হয় যে আমরা যেটা বলেছিলাম যে সেনসিটিভিটি, এই যে আলোর প্রতি সে কি হয় সেনসিটিভ হয়, এবং আর হলো কোন কোষ হলো কম সেনসিটিভ হয়। এটা হলো মানে আমরা একটা হলো রাতের বেলা, যেমন নাইটে একটা ব্যবহৃত হয়, ইউজ করা হয়, আর একটা হলো দিনের বেলা ইউজ করা হয়। এবং একটা কি করে সাদা রিফ্লেকশন তৈরি করে, সাদা কালো, এটা রড সেল। আর কোন সেল হলো কি কালারফুল কি তৈরি করে, কালারফুল হলো ইয়ে তৈরি করে। তাহলে এই হলো আমাদের মোটামুটি চারটা। ঠিক আছে, আর এখানে কোন ধরনের পিগমেন্ট থেকে আমরা জানি, রড সেলে থাকে হলো রডোসিন, আর কোন সেলে থাকে হলো আয়োডিন। ঠিক আছে আপা? ওকে আপা? জি মিস, থ্যাংক ইউ। আচ্ছা আপা, আসসালামু আলাইকুম। সময় অনেক চলে গেছে, হ্যাঁ অনেক আরেকটা ক্লাস আছে ধন্যবাদ। ওদের। আচ্ছা আসসালামু আপা, আলাইকুম। ওকে। আচ্ছা, যে কোনো প্রয়োজনে আমার কন্ট্যাক্ট নাম্বার তো আছে, যোগাযোগ করবেন। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।